প্রথমেই জানিয়ে দিব আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা চৌধুরীর কুকর্মের ভিডিও ফাঁস দেশজুড়ে তোলপাড়। পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হল এনসিপি নেতা শারজিস আলম, দেশজুড়ে তোলপাড়। সর্বশেষ জানিয়ে দিব বাতিল হয়ে গেল জুলাই সনদ, মুখোমুখি বিএনপি জামাত। বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে যত বৈঠক হয় সব হয় বিদেশের মাটিতে, তাই না? আজকের ভিডিওতে আমরা জানব সাবেক উপদেষ্টাদের যত কুকর্ম, যা ধীরে ধীরে মানুষের সামনে চলে আসছে। নিউজ লাইভ বিডির আজকের ভিডিওতে আমি আছি সাথী বিনতে সাঈদ। সঙ্গেই থাকুন পুরো ভিডিও জুড়ে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শপথ অনুষ্ঠানে দুইজন উপদেষ্টার পাশ দিয়ে বিএনপির বড় বড় নেতা হেঁটে যাওয়ার দৃশ্য মনে আছে? সেই বড় প্রভাবশালী দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা চৌধুরী। এই উপদেষ্টারা অনেক ষড়যন্ত্র করেছিল এই নির্বাচনকে বানচাল করার। ড ইউনূসকে তারা ব্ল্যাকমেল করত, এমন তথ্য পাওয়া গেছে ইনভেস্টিগেশনে। প্রধান উপদেষ্টাকে ঠিকমতো ঘুমাতে দিত না, খেতে দিত না। তারা ড ইউনূসকে কোণঠাসা করে রেখেছিল। তারা বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে রাখতে চেয়েছিল, কিন্তু নির্বাচন দিয়ে ড ইউনূস বেঁচে গিয়েছেন। এই জন্য ড ইউনূস সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। নির্বাচনের আগে সৈয়দা রেজওয়ানা চৌধুরী পাকিস্তান সফরে গিয়েছিলেন। সেখানে তিনি নিরাপত্তা বলয় ভেদ করে একটা পুরো দিন নিখোঁজ ছিলেন। কোথায় গিয়েছিলেন তিনি, সেই প্রশ্ন এখনও মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের ভূ রাজনীতি নিয়ে একটা বিদেশি শক্তি সব সময় তৎপর। তারা চায় যেভাবেই হোক বাংলাদেশকে তাদের হাতের মুঠোয় রাখতে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের রক্তের দাগ এখনও শুকায়নি। এরই মধ্যে চলেই যাচ্ছে নানা ধরনের ষড়যন্ত্র, বৈঠক, একের পর এক খেলা। আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ পালন করেছে তা প্রশ্ন হিসেবে থেকেই যায়। এছাড়া যারা উপদেষ্টার দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে ১,০০০ কোটি টাকার লুটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া উপদেষ্টা মাহফুজ সহ ড ইউনূসের নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় একবার ভাবুন। ড ইউনূসের নামে এত মামলা হলো, অনেক উপদেষ্টার নামেও মামলা হয়েছে, তবে আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা চৌধুরীর মতো গভীর জলের মাছদের নামে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, কোনো অভিযোগও নেই। তারা নিজেদের গা বাঁচিয়ে যা করার করে ফেলেছে। বিএনপি তাদের এই নীল নকশা বুঝতে পেরেছিল। বড় বড় এই উপদেষ্টারা ক্ষমতায় থাকতে চেয়েছিল আজীবন। তারা এনসিপি, জামাত, বিএনপি, চরমোনাই সহ সব দলকে বাগে এনে এঁটেছিল অন্য ফাঁদ, যে ফাঁদের প্রধান শিকার ছিল প্রফেসর ইউনূস। ইউনূসকে নানাভাবে জোর করত এই প্রভাবশালী উপদেষ্টারা। তারা তার অফিসেই অনেক সময় তাকে কোণঠাসা করে রাখত। রাজনীতির এই সমীকরণ সাধারণ মানুষের মাথায় ঢোকার আগেই তারা যা করার তা করে ফেলেছিল। প্ল্যান এ, জামাত সরকার আসলে এভাবে করতে হবে। প্ল্যান বি, বিএনপি ক্ষমতায় আসলে এভাবে করতে হবে। তাদের নীল নকশার রেডি ছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তাদের সব প্ল্যান। এই উপদেষ্টারা এখন ফেরেশতাদের মতো কথা বলে। তারা যেন কিছুই জানে না। এ দেশের দায়িত্বে যে যখন ক্ষমতায় আসে সে তখন তার আখের গুছিয়ে নেয়। উপদেষ্টার যারা একসময় রিকশায় চড়ে বেড়াত তারা আজ কোটি টাকার গাড়িতে ঘোরে। কিভাবে সম্ভব? তাহলে দেশের মানুষ যাদের দায়িত্ব দিল তারা এরকম বিশ্বাসঘাতকতা করল মানুষের সাথে। আসিফ নজরুল বিদেশে বাড়ি কিনেছে এমন সংবাদও ভেসে বেড়াচ্ছে বাতাসে। সৈয়দা রেজওয়ানা চৌধুরীর দামি গাড়ি তার সন্তানদের ব্যবসার পরিসর বৃদ্ধি। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিদেশি গাড়ি। এসব টাকা বাংলাদেশের মানুষের ঘাম ঝরা পরিশ্রমের টাকা। জুলাই আন্দোলনে যারা নিজের জীবন দিল, যারা পুলিশের গুলিতে আজ পঙ্গু, যাদের চোখ নষ্ট হয়ে গেছে, আমি তো মনে করি এসব কিছু বৃথা গেছে। স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়ে কোনো লাভই হয়নি। দেশের মানুষ নিজের ভাগ্য তুলে দিয়েছে বিএনপির হাতে। দেখা যাক বিএনপি তাদের জন্য কি করে। তবে বিএনপির তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি নানা ধরনের প্রশংসনীয় কাজ করেই চলেছেন। অপেক্ষায় বাংলাদেশের মানুষ। তারেক রহমানের হাত ধরেই উঠে দাঁড়াতে চায় বাংলার মানুষ। তারা কি উঠে দাঁড়াতে পারবে, নাকি মুখ থুবড়ে আবার পড়বে কোনো কাদা মাখানো নোংরা নর্দমায়? দেখার অপেক্ষায় বিশ্ব।
জুলাই আন্দোলনের হত্যা করা হয় অনেক পুলিশ সদস্যকে। বর্তমান সরকার এই পুলিশ হত্যার বিচার করবে বলে কথা দিয়েছে। পুলিশ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সার্জিস আলম। তিনি এনসিপি নেতা, জুলাই আন্দোলনের একজন বড় যোদ্ধা। জুলাইয়ে সারা দেশ যখন আগুন আর মিছিলে মুখরিত, তখন শেখ হাসিনার হুকুমে সাধারণ ছাত্র জনতার উপর নির্মম গণহত্যা চালায় পুলিশের ড্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা। ছাত্র জনতা মেট্রো রেল সহ দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আগুন দেয়। থানা লুট করে নিয়ে যাওয়া হয় অস্ত্র। এরপর জেলখানা থেকে পালিয়ে যায় আসামি। জুলাই আন্দোলনের পুরো দেশটা তছনছ হয়ে যায়। আবার ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। জুলাই আন্দোলন না হলে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়া করা সম্ভব ছিল না। শেখ হাসিনাকে বিতাড়িত করার ফলে আজ বিএনপি হয়েছে সরকারি দল আর জামাত হয়েছে বিরোধী দল। মাঝখানে এনসিপি, যারা জুলাই আন্দোলনের হেড অব কমান্ড, তাদের সাথে কি হচ্ছে জানলে অবাক হবেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তদন্তে পাওয়া তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নির্দিষ্ট দিনের সংঘটিত সহিংস ঘটনায় তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সার্জিস আলমের পরিবার ও সমর্থকদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছেন তিনি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাদের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সময় তিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন, বরং উত্তেজনা কমানোর চেষ্টা করেছিলেন। তাই হঠাৎ করে তাকে হত্যা মামলায় গ্রেফতার করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গ্রেফতারের ঘটনাটি ঘটে গভীর রাতে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল রাজধানীর একটি বাসা থেকে তাকে আটক করে। পরদিন সকালে তাকে আদালতে তোলা হয় এবং পুলিশ রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে কয়েকদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানা গেছে। আদালত চত্বরে তার আইনজীবীরা দাবি করেন, মামলার এজাহারে তার নাম প্রথমে ছিল না। পরে তদন্তের অগ্রগতির কথা বলে তাকে আসামি করা হয়েছে। তারা বলেন, শুধু বক্তব্য দেওয়াকে হত্যা মামলার সঙ্গে যুক্ত করা যায় না। সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে হবে। সরকারপক্ষের আইনজীবীরা বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে হলে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। কোনো রাজনৈতিক বিবেচনা এখানে নেই, সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের পর দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করছেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। আবার অনেকে বলছেন, আন্দোলনের কণ্ঠরোধ করতেই এ ধরনের মামলা ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলও এ বিষয়ে অবস্থান নিয়েছে। বিরোধী রাজনৈতিক নেতারা বলেছেন, জুলাই আন্দোলন ছিল গণআন্দোলন। সেখানে অংশ নেওয়া মানেই অপরাধী হওয়া নয়। অন্যদিকে ক্ষমতাসীন দলের মুখপাত্ররা বলেছেন, পুলিশ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা জড়িত তাদের আইনের আওতায় আসতেই হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, একজন বক্তা বা সংগঠক কি কোনো সহিংস ঘটনার জন্য দায়ী হতে পারেন? আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি নির্ভর করে প্রমাণের উপর। যদি প্রমাণ হয় যে তিনি সরাসরি উস্কানি দিয়েছেন, পরিকল্পনায় যুক্ত ছিলেন বা সহিংসতা সংগঠনে ভূমিকা রেখেছেন, তবে আইনের চোখে দায়ী হতে পারেন। কিন্তু কেবল উপস্থিতি বা সাধারণ বক্তব্যের ভিত্তিতে হত্যা মামলায় দায়ী করা কঠিন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি বিশ্লেষণ করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এমন সংবেদনশীল মামলায় স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেফতার প্রক্রিয়া, রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া প্রয়োজন, যাতে জনমনে বিভ্রান্তি না তৈরি হয়। সার্জিস আলমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন। তাদের দাবি, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি, বরং সবসময় প্রকাশ্যে ছিলেন। তাই তাকে কারাগারে রাখার যৌক্তিকতা নেই। অন্যদিকে পুলিশ বলছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলাটি যেহেতু হত্যা মামলা, তাই বিষয়টি অত্যন্ত গুরুতর। দেশজুড়ে তোলপাড়ের আরেকটি কারণ হল জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা। অনেক পরিবার তাদের সন্তান হারিয়েছে, অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন, অনেকেই আহত হয়েছেন। ফলে এই মামলার প্রতিটি পদক্ষেপ জনমনে আবেগ সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই গ্রেফতার ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যদি প্রমাণ শক্তিশালী হয়, তবে সরকার বলবে আইন তার নিজস্ব গতিতে চলছে। আর যদি প্রমাণ দুর্বল হয় বা মামলায় ফাঁকফোকর দেখা যায়, তবে বিরোধীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তুলে ধরবে। এখন সবার নজর আদালতের দিকে। রিমান্ড শেষে তাকে আবার আদালতে তোলা হবে।
তদন্ত কর্মকর্তা কি তথ্য দেন, চার্জশিটে কি উল্লেখ থাকে, এসবের উপর নির্ভর করবে মামলার গতি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া প্রয়োজন। কারণ একটি হত্যা মামলায় যেমন ভুক্তভোগী পরিবারের ন্যায় বিচার প্রয়োজন, তেমনি একজন অভিযুক্ত ব্যক্তিরও ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। জুলাই আন্দোলনের ঘটনাগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সেই অধ্যায়ের একটি অংশ এখন আদালতের কাঠগড়ায়। সার্জিস আলম দোষী না নির্দোষ, তা নির্ধারণ করবে আদালতই। আমরা এই ঘটনার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এখন পর্যন্ত যা জানা গেছে তাই তুলে ধরলাম আপনাদের সামনে। সত্য উদ্ঘাটনের দায়িত্ব আদালতের, আর সচেতন থাকার দায়িত্ব আমাদের সবার।